আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গাজীপুর সিটি মেয়র আজীবন বহিষ্কার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। গাইবান্ধায় বাস চাপায় ইজি বাইকের 6 যাত্রী নিহত, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু। দূরপাল্লার বাসেও ভাড়া নৈরাজ্য, হেনস্থার ভয়ে প্রতিবাদ করেন না যাত্রীরা। আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, নেওয়াজ ও সাদাবের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আর সেই সাথে যুদ্ধাপরাধীরা শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। সহায়তা দিয়ে এ সময় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ করে উন্নয়ন সমৃদ্ধিতে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে বাংলাদেশ। তারপরেও বিদেশে বসে দেশের দুর্নাম যারা করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদের মিটিং বসছে এখন, কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা রাখা যাবে না। তা আওয়ামী লীগের অপরাধটা কি? অযথা অহেতুক বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে করে, এমনকি আমরা উন্নয়নশীল দেশ কেন হলাম এটাও সঠিক না বলে অপপ্রচার আমাদের দেশের কিছু মানুষ তারা অপপ্রচার করে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক যে তারা কারা। শেখ হাসিনা বলেন, দেশের টাকা লুট করে বিদেশে বসে যারা দল চালায় জনগণ তাদের কখনো ভোট দেবে না। হয়তো কেউ কেউ আছে দেশে যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না, তাদের প্রতি দয়া যেন উতলে পড়ে, অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে কথা বলে, এতিমের অর্থ আত্মসাৎ করে খায়, কারাগার তার জন্য সাজাপ্রাপ্ত, তার জন্য তাদের মায়া কান্না। এদিকে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, মুক্তিযুদ্ধ ও বীর শহীদদের নিয়ে বক্তব্য দেয় গাজীপুরের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আমাদের সভাপতি সবার মতামত নেন, সবাই এক বাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায় এবং সে প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদতেও বহিষ্কার করা হয়েছে। এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়াল। এ সময় সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় বিদ্রোহীদের যারা মদদ দিয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আইজিকে বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন এসব ব্যাপারে আরো কঠোর হতে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় ইজি বাইকের 6 যাত্রী নিহত হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, নাটোর এবং মংলায় 3 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সকাল 7:30টার দিকে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের 3 যাত্রী নিহত হয়, গুরুতর আহত হয় 5 জন।
ফায়ার সার্ভিস জানায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করে। গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা অভিমুখী একটি অটো চার্জারের সাথে অপর দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ দেখতে পাই এবং কয়েকজন রাস্তায় ছিটকে পড়ে আছে। আমরা 3 জনকে স্পট ডেড অবস্থায় পাই এবং 5 জন আহত পাই। তাকে আমরা আমাদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স যোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। এদিকে হবিগঞ্জের বানিয়াচং সড়কের কলাডোবায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক শিশু নিহত হয়েছে। আহত হয় 3 জন। নাটোরের দত্তপাড়া গজারবিল এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। এছাড়া মোংলায় মারা গেছে 1 জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অনিয়মের আখড়া দূরপাল্লার বাসেও। নির্ধারিত ভাড়া যা তার চেয়ে আদায় করছে বেশি। এক এক বাস স্টেশনের নিয়মও আলাদা। ভাড়া নিয়ে বিশৃঙ্খলার বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার, ছবি তুলেছেন মোস্তাফিজুর রহমান। রাজধানীর মহাখালী বাস স্টেশন 5 থেকে 10 মিনিটের ব্যবধানে ছেড়ে যাচ্ছে ময়মনসিংহের গাড়ি। আগে তো দিতাম আপনার 220 করে, এখন তো নিল আজকে 300 করে। কিলোমিটার প্রতি 1 টাকা 42 পয়সা যখন ছিল তখন যাত্রীদের গুনতে হতো 200 টাকার মতো। এখন কারো খরচ হচ্ছে 270, কেউ দিচ্ছে 280 টাকা। যাত্রীদের অভিযোগ নিয়ম মানা হচ্ছে না মহাখালী বাস স্টেশনে। কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সার স্থলে দিতে হচ্ছে 2 টাকা 25 থেকে 2 টাকা 30 পয়সা। অর্থাৎ 120 কিলোমিটার দূরত্বে ময়মনসিংহ পৌঁছাতে সরকার নির্ধারণ করেছে 216 টাকা, অথচ যাত্রীকে গুনতে হচ্ছে 270 থেকে 280 টাকা। যেখান থেকে আমি আসতাম সেখান থেকে 100 টাকা ছিল, এখন ভাড়া হয়েছে 150 টাকা। কিন্তু এমন কেন? গভর্নমেন্ট করছে আপনার 27%, কিন্তু আমাদের থেকে নিচ্ছে আপনার 50% এবারে। 27% হিসেবে 3 টাকা বাড়বে, তো ভাড়া হবে 13 টাকা, 100 ডবল বেশি ভাড়া নিচ্ছে। এনা ভাড়া করছে 260, আগে ছিল 220। আমি যাব কুমিল্লা, এই জায়গার থেকে একবার, গাবতলির থেকে একবার নেয়, মহাখালীর থেকে একবার, সায়দাবাদ থেকে একবার। এখন আসল ভাড়া কোনটা ওইটাই আমি জানি না। রাজধানীর অন্য বাস কাউন্টারেও বেশি ভাড়া নিচ্ছে বাস মালিকেরা। 260 টাকা লেখা থাকলেও নেওয়া হচ্ছে 270 থেকে 80 টাকা। ঢাকা থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাড়া যদি 4টা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই ভুলবোঝটা থাকবে না। গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস স্টেশন থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহন অনিয়ম করলেও প্রতিবাদে ভয় আছে যাত্রীদের। গণমাধ্যমের কাছে বিচার দিয়ে ন্যায্য ভাড়াই গন্তব্যে পৌঁছাতে চান তারা। আগে 300 টাকা, এখন 400 টাকা, তাহলে এভাবে বাড়া যায়, তাহলে আমরা জনগণ যাবো কিভাবে? ফরিদপুর থেকে আমাদের ঢাকা অবধি কিলোমিটারে মানে ভাড়াটা আসার কথা 400 থেকে হয়তো 420, কিন্তু সেখানে আমাদের ভাড়াটা নিচ্ছে 500 টাকা। বললাম যে অল্প কয় টাকা কম দেন, তাও কম নিল না। ঢাকার বিভিন্ন বাস স্টেশন থেকে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এক এক যাত্রীর গুনতে হচ্ছে এক এক রকম ভাড়া। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দূরত্ব ভেদে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের হেরফের, শীতের সবজিতে ফেরেনি স্বস্তি। দস্যু বাহিনীর আত্মসমর্পণে প্রাণ ফিরেছে সুন্দরবনে, নেই অপহরণ, গুম আতঙ্ক, দিতে হয় না চাঁদা। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। বাংলাদেশ থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা মালে নতুন এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নতুন এই রুট চালু হওয়ায় মালদ্বীপ বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা ও সম্পর্ক আরও উন্নত হবে। ভ্রমণ পিপাসু বাংলাদেশি পর্যটকদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হবে। অনুষ্ঠানে মালদ্বীপের হাই কমিশনার ও ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। সপ্তাহে 3 দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। দেশীয় এয়ারলাইন্সগুলো তাদের দক্ষতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে
অধিকতর আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে এই দেশের এভিয়েশন মার্কেটের বড় অংশ নিয়ন্ত্রণ করবে। এই 3টি ফ্লাইট পরিচালনা করার ফলে প্রতি মাসে কার্গো এবং প্যাসেঞ্জার পরিবহন বাবদ $1 বিলিয়ন বাংলাদেশের রিটার্ন, ফরেন রেমিটেন্স রিটার্ন হবে। সো ইউএস বাংলা এয়ারলাইন্স বিদেশে যাওয়া বা বিমান বাংলাদেশ বিদেশে যাওয়া মানে শুধুমাত্র যাত্রী পরিবহনই আমরা করতেছি না, আমরা প্রচুর ফরেন কারেন্সি রিটার্ন করতেছি। শুধু নির্বাচন নয়, সাংগঠনিকভাবে সংগঠিত হতে সিলেটের আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় হবার নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানী ইস্কাটনে পররাষ্ট্র ভবনে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। শান্তিময় শহর সিলেটের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনাও দেন পররাষ্ট্রমন্ত্রী। জনগণের সেবায় স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করে রাজনীতির মাঠ গোছানোর তাগিদ এই সাক্ষাতের বিষয়বস্তু। শনিবার নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন মন্ত্রী। নারী উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। রাজধানীর মিরপুরে সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সে সময় নারী উদ্যোক্তারা ভবন নির্মাণের জায়গা ও স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি জানান। একই সাথে প্রয়োজনীয় প্রশিক্ষণের দাবিও জানান তারা। বাণিজ্য মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের কাছে জায়গা থাকলে নারী উদ্যোক্তা সমিতিকে দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যান্য প্রয়োজনেও বাণিজ্য মন্ত্রণালয় থাকবে বলেও তাদের আশ্বাস দেন মন্ত্রী। দূরত্ব ভেদে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেজিতে বেড়ে যায় গড়ে 30 টাকা, আর ভোজ্য তেলের দামের পার্থক্য 5 লিটারে 20 থেকে 30 টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 টাকা বেড়েছে চালের দাম। শীতের সবজিতেও ফেরেনি স্বস্তি, আরও জানাচ্ছেন মিনারা দেবা। শিমের কেজি 50 টাকা, ঢেঁড়স 50, শালগম 70, মূলা 30, চিচিঙ্গা 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে 4 কিলোমিটার দূরত্বে শান্তিনগর বাজারে সবজির কেজি 20 থেকে 30 টাকা বেশি। 5 লিটার সয়াবিন তেল কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 710 টাকায়, শান্তিনগর বাজারে 730 থেকে 740 টাকা। সিম বর্তমানে 40 থেকে 50 টাকা হাই কোয়ালিটি, নতুন শালগম আছে 60 টাকার ভিতরে এবং উস্তা আছে 50 টাকা, এটাও নতুন জাতের। আমরা কারণ থেকে মাল আনলে আমাদের খরচটা পড়ে যায় অনেক বেশি, দৈনিক 1000 টাকা 1200 টাকা খরচ আমাদের কারণ বাজার। যেমন কি ভ্যান গাড়ির ভাড়া হলো 250 টাকা, মিন্তির বিল হলো 250 টাকা, যে মাল কিনে ওর বেতন হলো 500 টাকা, তার ফুডের বিল, সর্বমিলে খরচ মনে করেন প্রতি কেজি 8-10 টাকা পড়ে যায়। এই দূরত্বের দামের এই ফারাক নিয়ে দোকানিদের রয়েছে নানা অজুহাত। তীর একদম রূপচন্দ্র হলো 740 টাকা, রূপচন্দ্র 740 টাকা, আর 5 লিটার হচ্ছে হলো 760 টাকা, আমরা বিক্রি করি 740 টাকা। তবে কিছুটা কমেছে মুরগির দাম। সোনালী 20 টাকা কমে 260 টাকা, ব্রয়লার 10 টাকা কমে 150 টাকায় বিক্রি হচ্ছে। শান্তিনগর বাজারে সোনালীর কেজি 285 আর ব্রয়লার 260 টাকা কেজি দরে। আমরা তো 250-60 আমাদের কিনে পড়ে, তো আমরা 10-20 টাকা বাড়ায় বিক্রি করব না, আমাদের খরচ আছে। এদিকে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। একদম অযৌক্তিকভাবে মিলাররা বাজার থেকে বড় একটা টাকা আবারও হাতে নেওয়ার একটা পরিকল্পনা তাদের, যেটা হলো একটা সিন্ডিকেট করে প্রত্যেকটা চাল কোয়ালিটি ভেদে 2 টাকা 3 টাকা করে তারা বেশি নিয়ে যাচ্ছে। এখন যে নাজির চাল এখন সিজন কাটা পড়ছে, এই রিচেন্ট নাজিরে প্রতি কেজি নাজিরে প্রায় 3 টাকা 4 টাকা বাড়াইছে। দাম বাড়ার জন্য মিলারদের দুষছেন দোকানিরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। দস্যু বাহিনীর আত্মসমর্পণে প্রাণ ফিরেছে সুন্দরবনে। নেই আতঙ্ক, নেই অপহরণের ভয়। সুন্দরবন ঘুরে এসে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। ম্যানগ্রোভ সুন্দরবনে ডাকাত দলের আনাগোনা বেশ পুরনো। 2018 সালে বিভিন্ন বাহিনীর আত্মসমর্পণের আগ পর্যন্ত বাঘ কুমিরের ভয়ের থেকেও দস্যু আতঙ্ক ছিল বনকেন্দ্রিক মানুষের নিত্যসঙ্গী। সময় পাল্টেছে, নেই অপহরণ কিংবা গুমের ভয়, গুনতে হয় না চাঁদার টাকা। জেলে মাওয়ালি বাওয়ালিদের কাছে নিরাপদ এক সুন্দর জায়গা সুন্দরবন। লোক উঠে নিয়ে সোজা পশ্চিম পাড় সাতক্ষীরার ভিতরে রাখার পরে আমরা টাকা বিকাশ করতাম, বিকাশ করার পরে তারপর আমাদের লোক ছেট্টু
এইভাবে দিয়ে আমাদের নিঃস্ব করতেছে এই ডাকাতিরা। টাকা না দিই, এমনি যদি টিকিট না করে আসি ধরতে পারলে আমাদের 1 লাখ 2 লাখ টাকা দিতে হবে, দিয়ে আমাদের মানে ওদের কাছে জিম্মি রাখি, তারপর আমাদের বাড়িতে টাকা দিয়ে ছেড়ে নিতে হবে মানুষগুলো। এইভাবে তাই এইটা ইদানিং এক্ষুনি নেই। র্যাবের ধারাবাহিক অভিযানে দূর হয়েছে দস্যু বাহিনী। তাদের আত্মসমর্পণের পর 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যানগ্রোভ সুন্দরবনকে অভয়ারণ্য ঘোষণা করেন। দস্যু মুক্ত হয়েছে সুন্দরবন, সেটা আমি আজকে ঘোষণা দিতে পারি। বছর 3 ধরেই শান্ত সুন্দরবনে আতঙ্ক কেটেছে, কিন্তু কিভাবে তারই বর্ণনা করছিলেন সাবেক বনদস্যুরা। বাঘের ভয় ছিল, কুমিরের ভয় ছিল, অন্যান্য প্রশাসনের ভয় ছিল, নিজেদের ভিতর ভয় ছিল, ঘুম হতো না, খাওয়া হতো না, খুব চিন্তায় থাকতাম, বাড়ি পরিবারের সাথে দেখা করতে পারতাম না। এখন আমরা এই আত্মসমর্পণ করার পরে খুবই ভালো আছি। সরকার যা দিচ্ছে এইটাই আমাদের চলে যাচ্ছিল, কিন্তু আমাদের মামলাগুলো নিয়ে আমরা খুব সমস্যা। আমাদের মামলায় মাসে 1-2 বার হাজিরে থাকে। ডাকাত দমন হলেও থেমে নেই র্যাবের পাহারা। বিভিন্ন জায়গায় জায়গায় আমরা নিজেদেরকে রাখছি এবং আমাদের যারা ট্রুপস আছেন তারা অনেক কষ্ট করে এই অভিযান পরিচালনা করে যাচ্ছেন। আমরা এখানে স্থায়ী ক্যাম্পের জন্য কাজ করে যাচ্ছি, সেটা দাপ্তরিকভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এটা এখনও আটকে আছে। আশা করি খুব শীঘ্রই আমরা সুন্দরবনে স্থায়ী ক্যাম্প পাবো। বনের পরিবেশ নষ্ট করার চেষ্টা হলেই তা শক্ত হাতে দমন করবে র্যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, সুন্দরবন। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের বিচ্ছিন্ন বিদ্যুৎহীন জনপদ নারায়ণপুর, পাকা ও দুর্লভপুর ইউনিয়ন। সীমান্ত ঘেঁষা এই 3 ইউনিয়নের প্রায় 7,500 পরিবার শীঘ্রই আসছে বিদ্যুৎ সেবার আওতায়। পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে দেয়া হচ্ছে সংযোগ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসমালিসা। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে নৌপথে পদ্মা নদী পার হয়ে এই চরাঞ্চলে যেতে সময় লাগে 1.5 ঘন্টারও বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই লক্ষ্যে 151,76,51,000 টাকা ব্যয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মা নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ যাবে বিচ্ছিন্ন এই চরাঞ্চলে। প্রাথমিকভাবে 28টি গ্রামের 40,000 মানুষ বিদ্যুৎ সেবার আওতায় আসবে। বিদ্যুৎ আসলে বেকারত্ব কমার পাশাপাশি হবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। এখানে ডাক্তার আসবে, কারেন্ট আসলে আমাদের হাসপাতাল হবে, সেখানে অনেক ওষুধ আমরা সাহায্য পাবো। ফ্যান টান চালিয়ে তারা গরমে বসবাস করতে পারবে। যার বাড়িতে সোলার আছে মনে করলেন 100 ওয়াটের, সে বাড়িতে দৌড়াইতে হয়, নিজের বাড়িতে নাই। 1 বিঘা জমিতে যদি তেল খরচ হয় তো তেল খরচ আমাদের 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়। অতএব যদি আসে বিদ্যুৎ আসে, আমাদের সেই উপরের খরচটাই আমাদের হবে, তাহলে আমরা অনেক লাভবান হব। প্রচুর পরিমাণ উপকৃত হবে। প্রথমত বেশি উপকৃত হবে কৃষি খাতে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে, তথ্য প্রযুক্তি খাত উন্নয়নও হবে। সাবমেরিন কেবলের মাধ্যমে মানুষের আয়ের উৎস বাড়বে, বিশেষ করে আইটি সেক্টর অনেক ইমপ্রুভ করবে। ছেলেমেয়েরা অনলাইনের মাধ্যমে তারা লেখাপড়া করতে পারবে। ধানের মিল, আটার মিল, তেলের মিল, এগুলো আমরা সুন্দরভাবে ওই অঞ্চলে চালু করতে পারবো। তবে প্রাকৃতিক দুর্যোগ, করোনা সহ নদীতে অতিরিক্ত স্রোতের কারণে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়াতে হয়েছে। আরবির সহায়তায় এটা বিদ্যুতায়ন হচ্ছে। 107 কিলোমিটার লাইনের জন্য স্টেকিং করা আছে। লাইন নির্মাণ হয়ে গেছে প্রায় 90 কিলোমিটার। এখানে অনবরত নদী ভাঙন আছে। এই ভাঙনগুলি রোধ করে আমরা অচিরেই এটাকে বাস্তবায়ন করব। এরই মধ্যে 90 কিলোমিটার বৈদ্যুতিক তারের সংযোগ সম্পন্ন হয়েছে। মাসমালিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল, দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। বাংলাদেশের সব জায়গায় উন্নয়নের জোয়ার চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
মৌলভীবাজারে মনু নদীর পার সৌন্দর্য বর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে পরিকল্পনা মন্ত্রী বলেন, নির্বাচনে অংশ না নেওয়া দলীয় বিষয়, তবে তারা বাধা দিতে পারে না। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে মনু নদীর পাড়ে ওয়াকওয়ে, ল্যান্ডস্কেপিং, ফুল ও ফল গাছ রোপণ সহ সৌন্দর্য বর্ধন কাজ চলছে। দেশে প্রায় 100% মানুষ শৌচাগার ব্যবহার করছেন। এরই মধ্যে মানসম্মত টয়লেট ব্যবহারকারী প্রায় 85%। উন্নত টয়লেটের ব্যবহার বেশি শহর এলাকায়। মাহমুদ হাসানের রিপোর্ট। বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন কর্মসূচির আওতায় পরিচালিত জরিপ বলছে, 70-এর দশকে বাংলাদেশের মাত্র 1% মানুষ মানসম্মত শৌচাগার বা টয়লেট ব্যবহার করত। গ্রামীণ জনপদে ব্যবহৃত বেশিরভাগ টয়লেটই ছিল অস্বাস্থ্যকর ও ঝুলন্ত। তবে পরিস্থিতি বদলে গেছে, উঠে গেছে ঝুলন্ত টয়লেট। রিং ও স্ল্যাবের মানসম্মত শৌচাগার ব্যবহার করছেন দেশের বেশিরভাগ মানুষ। সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশের 85%-এর বেশি মানুষ উন্নত টয়লেট ব্যবহার করছেন। এদিকে বস্তি এলাকা বাদে পাকা ভবনের প্রায় সব শৌচাগার উন্নত, কিন্তু দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা এখনও অনেক কম। 95,000 মানুষের জন্য আছে মাত্র একটি গণশৌচাগার। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় পাবলিক টয়লেটের সংখ্যা মাত্র 254টি। আর প্রতিদিন চলার পথে রাজধানীর প্রায় 50 লাখ মানুষ ব্যবহার করেন এসব গণশৌচাগার। সিটি কর্পোরেশন থেকে 63টি টয়লেট আমরা করেছি এবং যদি জমি পাই আমাদের হাতে আর 35টি টয়লেট করার জন্য সে ফান্ড কিন্তু আছে। রাজধানীর নিম্নআয়ের মানুষের জন্য বেশ কিছু শৌচাগার তৈরির পরিকল্পনার কথা জানান উত্তর সিটির মেয়র। কন্টেইনার দিয়ে যদি আমরা টেম্পোরারি টয়লেট যদি করতে পারি, তাহলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা যারা আছে ওখানেও কিন্তু আমরা সেই ধরনের টয়লেটের জন্য বসিয়ে কিন্তু দিতে পারি। এদিকে শুধু উন্নত টয়লেটই নয়, শৌচকর্ম শেষে সাবান ব্যবহার করেন দেশের প্রায় 80% মানুষ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে হয়ে গেল ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ড লালবাগ এলাকার কাউন্সিলর হাসিবুর রহমান মানিক 5 শতাধিক প্রতিবন্ধী শিশু নিয়ে এই আয়োজন করে। প্রতিবন্ধীদের মুজিব কোট পরিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দেশীয় সঙ্গীতের সাথে নৃত্যে অংশ নেয় প্রতিবন্ধী শিশুরা। আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলার। আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে পুনর্মিলনীর আয়োজন করেছে উদ্যোক্তা প্ল্যাটফর্ম উইমেন্স এরা। রাজধানীর একটি হোটেলে পুনর্মিলনীর এই আয়োজনে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের 400 সদস্য। প্রতিষ্ঠার 6ষ্ঠ বছরে প্রথমবারের মতো এই আয়োজনে 7 জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়। এ সময় অভিনেতা শামীম হাসান সরকার, কন্টেন্ট ক্রিয়েটর আয়মান সাদিক ও শামস আফরোজ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। উইমেন্স এরার অ্যাডমিন তাসনিয়া আতিক জানান, করোনাকালে অনেক নারী উদ্যোক্তা এই গ্রুপের মাধ্যমে সফলতা পেয়েছেন। একদমই কোনো প্ল্যান করে আমরা চিন্তা করে আগাই না, জাস্ট কন্ট্রিবিউট করেছি আমরা সবাই সবার জন্য। অ্যান্ড আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, দিস ইজ লাইক আ ড্রিম, আমাদের সবার জন্য স্বপ্নের মতো। তাদেরকে মেন্টাল হেলথের জন্য কাজ করা, তাদের ফান্ডিংয়ের জন্য কাজ করা, তাদের জন্য ইনভেস্টরদের জন্য কাজ করা, সাপ্লায়ার করা এবং দেশ বিদেশে নানা রকম সোর্সিং তাদেরকে সন্ধান দেওয়া। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামগুলোতে বেড়েছে কৃষি উৎপাদন। তবে সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভের মুখ খুব একটা দেখছে না প্রান্তিক কৃষকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। দূর দূরান্ত থেকে কৃষকরা এসব সবজি নিয়ে ভিড় জমান স্থানীয় বিভিন্ন বাজারে, কিন্তু বিপণন ব্যবস্থাপনা আর পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে কৃষকদের। হাজার হাজার ঠেয়া খরচ করির ঠেয়া না পাই, আধা মূল্য জিনিস বেচা পার
2000 বর্তমানে আর কিছু লোন তোনার ব্যবস্থা করে দিলি বুঝুন না আর ক্ষেত্রে আরো ভালো করে উৎপাদন করতে আমি এই শাসন মেজি দুধ মেজি বদ 3,40,000 টাকার মতো খরচ করছি 2,32,000 পাইছি এজো উন্নত মানের কেটি এজো অনেক তা গেছে। বাজারে ভেজাল সার, বীজ, কীটনাশক ওষুধে সয়লাভ হয়ে গেছে বলে জানান কৃষকরা। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান তারা। জিনিসের মধ্যে সব ভেজাল পাচ্ছি, সারের মধ্যে কিছু ভেজাল মানে আসল জিনিস পাই না। 2 নম্বর বীজ দিয়ে এখন কি করব? কৃষি অফিসের বলদেরকে যদি বলা হয় তাহলে এরা কিছু করে না। বাড়তি দামে সার, বীজ, কীটনাশক সহ কৃষি সরঞ্জাম কেনার পরও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। সরকারে কোনো টাকা দেয়নি, কোনোদিন কোনো 1 টাকাও দেয়নি, কি করে মানুষ চাষ করবে? কৃষক মরে যাচ্ছে। ওই দিন মজুর, গ্যাস, তারপর মনে করেন সার, এইগুলো দিতে দিতে ওই পোষায় আসে না। ওই সুবিধাভোগীরা এই রাতগুলো নিয়ে যাচ্ছে। এখন তো সারের দাম বেশি, গ্যাসের দাম বেশি, কিভাবে আমরা পোষাবো? উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিতে কার্যকর উদ্যোগ চায় কৃষক। মাসুমালিসা, 21 টেলিভিশন। আবারও বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। করোনা কাটিয়ে প্রায় 2 বছর পর দেশের মাঠে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ, কিন্তু সে আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায় টিকিট পাওয়া নিয়ে। কাউন্টারে নেই, অথচ প্রকাশ্যেই বিক্রি হচ্ছে কালো বাজারে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। কয় টাকা বিক্রি করছে? না না, 150 লইছে, আমি লাইনে দাঁড়িয়েছি স্যার। হুজুর আমার অন্যায় স্যার, আমার অন্যায় গেছে, অন্যায় স্যার, অন্যায় গেছে, অন্যায়। বিক্রি করছেন কত? 21-এর ক্যামেরা দেখে এভাবেই পালিয়ে যাবার চেষ্টা এই টিকিট কালোবাজারির। টিকিট কাউন্টারের আশপাশেই কালোবাজারিদের দৌরত্ব চলছে, পিছিয়ে নেই নারীরাও। টিকিট বিক্রি করে না, একটা নিয়েছি আমার ভাইয়ের লেগে, আর একটা নিব আমার ছেলের লেগে। আমি বেলাকে বেশি প্রায় একটা টিকিট লইছি, 100 টাকা 500 টাকা বেচছিলাম। এটা 150 টাকা দিয়ে লইছি, এখন কত হয় এটা তো বলতে পারব না। তবে কালোবাজারিদের এই তৎপরতা স্বীকার করতে নারাজ পুলিশ। যারা দীর্ঘ লাইনে অপেক্ষার পর টিকিট পেয়েছেন তাদের আনন্দ যেন সোনার হরিণ পাওয়ার। এতদিন পরে নিজেদের মাঠে গ্যালারিতে বসে খেলা দেখবো, মানে অন্যরকম লাগছে। 300 টাকার টিকিট নিয়েছি 600 টাকা দিয়ে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি একজন পরীক্ষার্থীর শিক্ষা জীবন পিছিয়ে যাওয়ার খবর দিয়ে। অসুস্থতার জন্য 20 মিনিট দেরি হওয়ায় পরীক্ষার হলে ঢুকতে পারল না নোয়াখালীর এসএসসি পরীক্ষার্থী সামিয়া সুলতানা শান্তা। কেন্দ্র সচিব পরীক্ষা দিতে না দেয়ায় 1 বছর পিছিয়ে গেল শান্তার শিক্ষা জীবন। এদিকে কেন্দ্র সচিবের দাবি 50 মিনিট পর বিষয়টি জানতে পারেন তিনি। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। মঙ্গলবার ছিল বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা। শান্তার জ্বর, সর্দি ও পেট ব্যথা। অসুস্থ শরীর নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে বমি হয় তার। বাসায় গিয়ে জামা পাল্টে আসতে হয়। এছাড়া রাস্তায় যানজটের কারণে 20 মিনিট বিলম্ব হয় কেন্দ্রে আসতে। দায়িত্বরত শিক্ষক তাকে কেন্দ্র সচিবের সাথে দেখা করে পরীক্ষা কক্ষে আসতে বলেন। শান্তা ছুটে যায় কেন্দ্র সচিবের কাছে। পরীক্ষার পুরোটা সময় কাকুতি মিনতি করেও মন গলাতে পারেনি সচিবের, ফলে রসায়নে অনুপস্থিত শান্তা। শিক্ষাজীবন থেকে ঝরে গেল 1 বছর। গার্লস স্কুলের সামনে অনেক জ্যাম দেখে আমরা এই রিক্সাটা বাদ দিয়ে আবার হেঁটে হেঁটে আবার সমনি ইয়ে তুষি আর কি মেন রোডে উঠে আবার একটা রিক্সা নিয়েছিলাম ওখান থেকে। রিক্সা নেওয়ার পরে তো ওখানে গেছে মনে হয় 10টা 20 বেজবে, হইতে পারে। আমি বলি স্যার আমাকে দেন, আমি নিচে দরকার বারান্দায় বসে বসে লিখবো। তো স্যার আমাকে বলে না, এটা উপর থেকে ইয়ে হয়ে গেছে, তুমি এখন যাও। এদিকে মুঠোফোনে কেন্দ্র সচিব জানান বিষয়টি তাৎক্ষণিক ইউনোকেও অবহিত করা হয়। পরীক্ষা না দিতে পারার কষ্টে শান্তা ও তার পরিবারে এখন বিষাদের ছায়া। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুর সিটি মেয়র আজীবন বহিষ্কার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর।
গাইবান্ধায় বাস চাপায় ইজি বাইকের 6 যাত্রী নিহত, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু। দূরপাল্লার বাসেও ভাড়ার নৈরাজ্য, হেনস্থার ভয়ে প্রতিবাদ করেন না যাত্রীরা। আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, নেওয়াজ ও সাদাবের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।